আসসালামু আলাইকুম। এনএসটিভি দি ডেইলি নিউজ স্টার এর প্রতিদিনের অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রোগ্রাম শিডিউল www.newsstar.tv। আজকে আমাদের প্রোগ্রাম ডেইলি ভিউজ। আমি এখানে আমার হাতে দৈনিক ইত্তেফাক আছে, আমি শিরোনামগুলো পড়ছি। বাজার থেকে আবার উধাও সয়াবিন তেল, আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলায়। 645 কোটি টাকা জালিয়াতির অভিযোগ নগদের বিরুদ্ধে। দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান মান্না। ভোটার হাল নাগাদে 50 লাখ নাগরিকের তথ্য সংগ্রহ। উত্তরা পশ্চিম থানায় শিক্ষার্থীদের হামলা, 5 পুলিশ আহত। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট শনিবার। আজ থেকে লে-অফ কার্যকর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সহ 57 জন গ্রেপ্তার। ঢাকায় নামছে গোলাপি রঙের 2610 বাস। কাল উদ্বোধন, চলবে কাউন্টার ভিত্তিক। 2610 মডেল না, কিন্তু 2610 টি গাড়ি আর 2610টি। তুমি যেরকম বলছো ওটা গাড়ির মডেল বোঝাচ্ছে। আচ্ছা, এখানে হেডিংটাই দিছে এরকম 2610। ওই ইত্তেফাকের সম্পাদক নাই তো, এদের এইরকমই হচ্ছে। এই হলো অবস্থা। আমি মনে করছি মডেল। যাই হোক, এবার রিভিউ হবে একটা বিষয়ের উপরে। ঈদের আগে আচ্ছা, শেখ হাসিনার অলিগার্ডরা শত বিলিয়ন ডলার চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। প্রধান শেখ হাসিনার অলিগার্ডরা, আচ্ছা এই জায়গায় রাখেন। আর শেষে কি লিখছে? কোন পাড়া? বেগমপাড়ায় সম্পদ। এই অলিগার্ড আর বেগমপাড়া, আপনি তো সিনিয়র সাংবাদিক, এই শব্দটা আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর থেকেও শোনেন নাই। বেগমপাড়া মানে হলো নটিপাড়া। একটা প্রধান উপদেষ্টা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এইটা কি বলতে পারে যে কথাটা 91 সাল থেকে বলছি, যার কাজটা সে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনি এই রকমটা করেন না। প্রতিদিনই আর কি ইউনূস মহোদয়ের সকালবেলা উঠেই মাথাটা নষ্ট হয়ে যায়। উনি সুস্থ স্বাভাবিকভাবে বলছেন না কেউ লিখে দেয়, নাকি ওই যেটা শফিকুল আলম লিখে দেয় জানি না আর কি। এটা হচ্ছে রবিবারের খবর। অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত। জাপান তো গিয়েছিলেন উনি, তখনই বলে দিছেন কিন্তু রেগুলার সরকার ছাড়া আমাদের যে কাজগুলো অসমাপ্ত আছে এই কাজগুলো শেষ করেন। আমাদেরকে এতটা বোকা ভাবার কোনো অবকাশ নেই। আমি কিন্তু রাজস্ব ব্যবসা করি 1988 সাল থেকে, সুপ্রিম কোর্টের রেভিনিউ লয়ার। আমি আমদানি রপ্তানিকারক, সারা বাংলাদেশের 11টা স্টেশনে 12টি পোস্টে সিয়ান্ডের ব্যবসা করি। জাপান যেখানে বলে দিয়েছে অসমাপ্ত কাজটা সমাপ্ত করেন, রেগুলার সরকার আসলে বা আপনারা যখন রেগুলার হবেন, নির্বাচনী তফসিল ঘোষণা দিবেন, কতদিন আপনারা থাকবেন, একটা প্রজেক্টের মেয়াদ কত হবে, এটা নির্ধারণ না করলে আপনারা তো এখনো বাজেটই পান নাই। এই যেরকম এর সকল কিছুরই গুড়া মেরে দিয়েছে গতকাল এই যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন সাহেব। উনি বলছেন উনার আরো 3 মাস লাগবে। উনি সত্য কথাটা বললে কি অসুবিধা ছিল? আমাদের তো মাথাটা এত নষ্ট হয় নাই, বয়সটা এখন 80 হয় নাই। উনি 3 মাস দেরি করতে বলছে কি জন্য? উনি বাজেট পর্যন্ত অপেক্ষা করতে বলছেন। তো সে বাজেট তো হবে জুন মাসে, এখনো তো বাকি 6 মাস। এই রকমটা ভাবে বিভ্রান্তিকর কথাবার্তা যে যাই বলুক না কেন, আবারও উপস্থাপন করছি। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় কেনই বলবেন না, আমরা যারা আন্দোলন করেছি ছাত্র জনতার জন্য, ওই যে আমার পাশে আপনার 2 সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই আমার সামনে সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন, ওনারও 2 সন্তান এই কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ে। আমি এখান থেকে, আমার ছেলেটা এই যে মাদ্রাসার লেখাপড়া করে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামুনুল হকের যে অন্যতম মাদ্রাসা এবং এই আন্দোলনের অন্যতম সুলাইমান আমার নাতি ছেলে, আমার বড় মেয়ের ছেলে। এখান থেকে আমি 10টি প্রোগ্রাম করেছি আপনাদের নিয়ে। আমার এই যে শেখ কামাল সাহেব, আমার যে সাংবাদিক, এনাদেরকেও নিয়ে কখনো কখনো। তো এই জায়গাটাই আর কি আমাদের এই দেশের 5 তারিখের আগস্টের পূর্বেও কিন্তু মানুষ খুন হয়েছে। এর স্বীকৃতি দিতে হবে তৎকালীন আমলের সরকারকে, সরকার প্রধানকে, অর্থাৎ শেখ হাসিনাকে। যারা খুন হয়েছে এটা কি খুন? আর খুন যদি না হয় তাহলে শহীদ।
এর স্বীকৃতি প্রয়োজন। এর ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী আছে, মানুষজন আছে, খেটে খাওয়া মানুষ আছে, রিক্সাওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে, অন্য ধর্মাবলম্বী আছে, হিন্দু আছে, কিন্তু পাহাড়িরা আছে। তো এই জায়গাটাই আর কি, এদের কি হবে? এরা কি খুন হবে? এরা কি শহীদ হবে? না এরা এই দেশের মানে বেনাগরিক হবে? এইটা যেরকম দরকার সেই রকমটা ভাবে 5, 6, 7 এই 3 দিনেরও দেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না। সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন রাষ্ট্রপতি। তো সেই জায়গাটায় ইউনূস মহোদয় 8 তারিখে এসে শপথ নিলেন। 5, 6, 7 এই 3 দিন কিন্তু সরকার ছিল না। এইটা হয়তো আমি যেহেতু আইন পড়েছি, তো আপনি অনুপস্থিতিতে যদি এইটা আপনার বিয়ে শাদী বিদেশে থেকে করতে গেলেও কিন্তু পয়গা মানতে হয়, বা টেলিফোনের মাধ্যম দিয়ে ওই কানে কানে বর কনের সাথে তাদের সাক্ষী সবুতের সাথে অথেন্টিকেশনের জন্য কথা বলাইতে। ইউনূস সাহেব কিন্তু 5 তারিখে যখন ক্ষমতাটা নিয়ে নিছে তখন কিন্তু উনি ক্ষমতাটা একসেপ্ট করেন নাই। উনি ক্ষমতাটা একসেপ্ট করছে আফটার 8 আগস্ট 2024। তো এই জায়গাটায় আমার যেটা বলার আর কি, ইতিপূর্বেকার অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং এই যে উপদেষ্টাগণ তাদের যা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সহ তার উপদেষ্টাদের কি হবে না হবে, এর জন্য মাননীয় উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি নিজ দায়িত্বে একটি জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছেন 7 সদস্যের, যে কাউন্সিল বরাবরই আমি উপস্থাপন করলাম। এরপরে এই দেখেন এখানটাই বলছে অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত। তো সমর্থন কে করে নাই? মোদিও তো করছে, এই গ্রেট ব্রিটেন করছে, আমেরিকা করছে, সকলেই তো করতেছে। এরপরে দেখেন যে কথাটা এই বলছেন আর কি, 21 আমাদের মূল সত্তার পরিচয়, 21-এর টান আমাদের দুঃসাহসী করেছে। 21-এর সাথে 24-এর সম্পর্ক কি? 21-এর সাথে 71-এর সম্পর্ক কি? এইটা মানুষের বয়স যখন ধরেন ব্রিটিশরা 3টা জিনিসের উপরে একজনকে রিটায়ারমেন্ট দিত এই তখন 52 বছরে। সেইটা ছিল কি? একটা হচ্ছে নিউরো সায়েন্স, অর্থাৎ ব্রেনের মগজ, 52 পেরিয়ে গেলে আর ওটা ঠিক থাকে না। দ্বিতীয়টা হচ্ছে সর্বরকমের অসুখ তাকে অ্যাটাক করে 60 পেরিয়ে গেলে। এরপরে হচ্ছে 70 পেরিয়ে গেলে সে আর ওই কখন কি বলে, কখন কি খায়, কি করে না করে, আর একজন যেটা বলে দেয়, ডাইনের লোক বললে বামেরটা বলে, বামেরটা বললে ডাইনেরটা বলে। তো এইটা আমার এখান থেকে আবারও উপস্থাপনা, যারা রিটায়ার্ড উপদেষ্টা এবং কমিশনার আছেন, দয়া করে আপনারা নিজ দায়িত্ব ছেড়ে চলে যান, অথবা আমাদের 18 কোটি জনগণের ধর্মীয় মূল্যবোধের, দেশ জনতার এবং আমাদের এই যারা শহীদ হয়েছে এবং যারা হাসপাতালে কাতরাচ্ছে এদের জন্য কাজ করেন। এর অতিরিক্ত আমি একজন বর্ষিয়ান এবং আমার বয়সটা 65। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার সনদ এবং যে ময়দানে যুদ্ধ করেছি তার ছবি। তো এখানটায় এখন আমাদের আর একটা কথা বলেছেন আর কি এখানটায়, এইটা হচ্ছে আপনার এটা মঙ্গলবারে বলছেন কি, নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। মিলিটারিদের বলছে। এটা 71 সালেও কিন্তু কোনো মুক্তিযোদ্ধারা বলে নাই, বঙ্গবন্ধু বলে নাই, মুক্তিযোদ্ধা সংগঠকরাও বলে নাই। দেশের এমন কি হয়েছে? দেশটা তো সুষ্ঠু স্বাভাবিকভাবে ছাত্র জনতা আন্দোলন করে আপনার হাতে তুলে দিয়েছেন। আপনি মহোদয় আপনার যদি ঠিকঠাক কাজটা না করতে পারেন তাহলে আর কি মাননীয় রাষ্ট্রপতি অথবা আর কি এই দেশের বিরোধী দলে এখন অনেক ভালো ভালো রাজনৈতিক নেতা আছে, বুদ্ধিজীবী আছে, পরজীবী আছে, সুশীলরা আছে। তারপরে আমাদের মতো যারা, আমার বয়সটা 65 হলেও রাজনীতির সাথে আমি যুক্ত 50 বৎসরের অধিককাল, অর্থাৎ ওই যে জিয়াউর রহমানের হানা ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আমি এই যে যশোর 1 হতে স্বতন্ত্র হিসেবে আমি এই সংবিধান, দেশ, বাংলাদেশ, রাজনীতি রক্ষার্থে আর কি 15 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী হয়ে অংশগ্রহণ করেছিলাম। তখন একমাত্রই বিএনপি নির্বাচন করেছিল, 14 দিনের সংসদ ছিল। এইটা 18 কোটি জনগণকে ভুলভাল বুঝাইলেও
রাজনীতি যারা করে, যারা মুক্তিযোদ্ধা এবং যারা সাধারণ মানুষ, এদেরকে ভয় দেখাবেন না। নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। এই যে নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, তো এই জিনিসটা আর কি, এখান থেকে আপনি যদি কিছু বলতে চান দুই এক কথা বলতে পারেন আর কি। উনি আমাদের প্রধান উপদেষ্টা সাহেব উনি আসছেন দেশের সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, গণতান্ত্রিক দেশ এবং সুষ্ঠু সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য ওনার দায়িত্ব, এবং সেটাই মনে হয় ওনার করা উচিত। এখানে নৈরাজ্য কি হলো না হলো গণতান্ত্রিক সরকার এটা দেখবে, অন্তর্বর্তীকালীন সরকারের মনে হয় এটা প্রযোজ্য নয়। উনি আপনাকে আমি বলে রাখি যে বিষয়টা হচ্ছে এখন দেশটা উই আর আন্ডার এই যে 18 crore পিপল কান্ট্রি এন্ড আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারপরে এই যে ধর্মীয় মূল্যবোধ, উই আর আন্ডার মিলিটারি কেয়ারিং। আপনি মার্শাল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, আপনি বিশেষ শাসিত সরকারকে ব্যাক করছে মিলিটারি বলেন, যেটাই খুশি বলতে পারেন, কিন্তু এখন কোনো আইন করা যাবে না, কমিশনার করা যাবে না, কমিশনার করা যাবে না। এর সকল কাজগুলোই করছে, এগুলোর এই বৈধ হবে না অবৈধ হবে মাননীয় প্রধান বিচারপতি যেহেতু 7 সদস্যের জুডিশিয়াল কাউন্সিল করেছেন, এইটা উনি বলতে পারবেন। এই যে এই জায়গায় বাজার থেকে আবার উধাও সোয়াবিন, এই তেল সব কিন্তু এই যে বাণিজ্য উপদেষ্টা হয়েছে, সুরসুরি দিল না পরশুদিন যে রমজানের আগে দাম সব কমে যাবে, তার মানে কি চোরই বলে কিন্তু চুরি করি নাই, পেদানি দেওয়ার পরে এইবার বলে আমি চোর, আমার বাপ চোর, আমার 14 গোষ্ঠী চোর। তো দেখা যাচ্ছে কি যে এই বশির সাহেব হইলো বশির সাহেবের ভাই শেখ কাফিলউদ্দিন, আমার যে কনস্টিটিউয়েন্সি যশোর 1-এর সংসদ সদস্য। তো এই জায়গাটাই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আর কি, জামাত ইসলাম 500 কোটি টাকা দিয়ে এই যে পদটা কিনেছে। তো এই জায়গাটাই তা হবেই তো। সোয়াবিন টিন কি আপনি সুলাই পাবেন না এবার, ওই সেই বই আলারা এখন বলছে কি নোট গাইড কেন, যারা এই যে আওয়ামী লীগের আমলে যেসব শিক্ষক নিয়োগ হয়েছে নিজেরাই পড়তে পারে না রিডিং, এরা কি পড়াইবে? এরা যখন আমি বলেছি প্রোগ্রাম থেকে সিলেবাস উঠিয়ে নাও, পাঠ্যসূচি নিয়ে ক্লাসেই পাঠদান শেষ করো, এরা এবার, আমি তো পুস্তক সমিতির 9 বছর কর্মকর্তা ছিলাম, পুস্তক ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছে, ওই সেই বিএনপি আওয়ামী লীগের আমলে কিন্তু নোট গাইডের ওপরে 7 বছরের জেল জরিমানা ছিল, সেইটাই আবার ফিরে এসছে। এখন বাজারে সব শ্রেণীর বইয়ের নোট গাইড অ্যাভেলেবেল, কোনো বইয়ের প্রয়োজন নাই, এই বই আর আসবে না, কারণ ওই ইসলামী ব্যাংকের 800 কোটি টাকার ওডি, এ তো সব জামাত ইসলামের পাতি নেতারা পেরেশের ওই যে নামকরণ করে টাকা নিয়ে সব লাপাত্তা। ওডি হইলো এখানে তারা প্রচার করছে কি এস আলমের থেকে তো আমাদের জামাতের কর্মীরা ভালো। হ্যাঁ, তো এই জায়গাটায় তোমরা বই দাও, আর এই যে বাবারা আমার উপস্থাপনা, জাতীয় উপস্থাপনা, গার্জিয়ানরা সন্তানদেরকে ক্যাম্পাসে পাঠাও, এই যে আমার সন্তানরা নাতিপুতিরা তোমরা ক্লাসে যোগদান করো, শিক্ষকরা যারা পড়াইতে পারেন না চলে যান, আর এখানটাই সুষ্ঠু সুন্দর শিক্ষক নিয়োগের মাধ্যম দিয়ে এই যে পাঠ্যসূচি বোর্ড থেকে উত্তোলন করে ক্লাসেই পাঠদান শেষ করেন। এখানটায় এই যে ইউনূস সাহেব আজকের যে কথা বলছে, শেখ হাসিনার অলিগার্করা শত শত বিলিয়ন ডলার চুরি করে বেগম পাড়ায় সম্পদ কিনেছে। আমার এখানে আপত্তি আছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে আর কি আমি ধর্মীয় মূল্যবোধ থেকে বলছি আর কি, এই যে অলিগর অর্থ কি, এটা কি আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু? তাহলে 52 ভাষার জন্য আমরা আন্দোলন কেন করলাম আন্দোলনটা এইটা? আর এই যে ভাষাটা, এই যে বেগম পাড়ায় সম্পদ কিনেছে, তো আমাদের বড় বেগম পাড়া তো হইলো এই যে নারায়ণগঞ্জের চাষাড়াতে, তো এখানে এই সম্পদ চুরি করে আওয়ামী লীগের অলিগার মানে আত্মীয় স্বজন, এটা আরবিও না, ফার্সিও না, উর্দুও না, এটা ইউনূস সাহেবের তৈরি করা একটা কথা আর কি। উনি তো এই যে সুদের কারবার করেন, উনি গ্রামীণ ব্যাংকের পদটাও ছাড়েন নাই, ওনার এনআইডিটাও এখনো রেগুলার করেন নাই। তো এই জায়গাটাই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আমি একজন, আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আর কি পীর বা শিক্ষক আমার মুরিদ আছে, কিন্তু আমার হুজুরের মুরিদই আমার মুরিদ, আমি কাউকে মুরিদ করি না। তবে আমার এখান থেকে নিয়মিতভাবে ধর্মীয় মূল্যবোধের ওপরে আমি এই যে লেকচারটা দিই, যার কারণে আমার এখানে আমার যা হওয়ার হয়ে গেছে, মাননীয় উচ্চতর আদালতের
প্রধান বিচারপতি যখন বলেছেন মুক্তিযোদ্ধাদের 18 কোটি জনগণকে নিয়ে কাউকে মাথা ঘামানোর দরকার নাই, সংবিধানে যেটা আছে সাংবিধানিক ভাবে রাষ্ট্র, ধর্ম, দেশ, ধর্মীয় মূল্যবোধ উপকৃত হয়, এই রকমটা যার লিখার বলার সামর্থ্য নাই, হাতে লিখে কাগজে সে প্রত্যেকটা জায়গায় দেশের কোনায় কোনায় মুদি দোকানের সামনে লিফলেট আকারে সাটাইতে পারে। এইটাই আমার সাংবিধানিক রাইট, ধর্মীয় মূল্যবোধের রাইট। তো এই জায়গাটাই আর কি এই রকম কথাবার্তাগুলো আপনাকে বলার জন্য ছাত্র জনতা অর্থাৎ আমরা প্রধান উপদেষ্টা হিসাবে ওই বিদেশ থেকে আপনাকে এখানটাই আনা হয় নাই আর কি। আপনি আপনার কাজটাই করেন। আপনার কাজটা হলো উপদেষ্টাদের চালানো, আপনার কাজটা হলো তাবলিগকে এক করে দেওয়া। এই যে মামুনুল আজকের যেটা প্রথম পর্বের দ্বিতীয় সেশন, এটা কি যাত্রা গানের কোন মঞ্চ? এই যে টঙ্গীর মানে যেটা এর ময়দানটা, এইগুলো আমরা না করি। যাত্রা গানের ভিতরেও তো বিবেক গাওয়া হয়, এই যেটা ইসলামিক গান গাওয়া হয়। তো এই জায়গাটাই আবার এটা ব্যাখ্যা না দিলে অন্য সেন্সে যাবে আর কি। আর যেহেতু আমি একজন দায়িত্ব প্রাপ্ত বর্তমান পীর বা শিক্ষক আর কি, আমার ডিগ্রিও আছে, লেখাপড়াও আছে। আমি এই যে পাক কালাম হাদিসের উপরে 65টা প্রোগ্রাম করেছি বাংলায় তাফসীর করে আর কি, আমার এই এনএসটিভি টেবিল থেকে। তো এখানে আমার যেটা উপস্থাপনা এবং বলার, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর এই যে শেখ হাসিনার অলিগার্করা শত শত মিলিয়ন ডলার চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে প্রধান উপদেষ্টা, তাহলে তো এই যে আক্তার হোসেন করবেই না বা কেন? ইউনূস সাহেব এখন যে দুদকের চেয়ারম্যান, উনি দারোগার কাজটা করছেন, উনি আইওর কাজটা করছেন। এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে এই কথাটা বলতে হচ্ছে। এই কথা খুবই অশালীন, এই যে কথাটা বেগমপাড়া কথাটা খুবই অশালীন, যেটা আর কি 1972-75 সরকারের সময় ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে ইসলামিক ফাউন্ডেশনের দিয়েছেন কাকরাইল মার্কাজ মসজিদ টঙ্গীতে ইসলামিক জমায়েতের জায়গা। এছাড়াও সাংবিধানিকভাবে কি কাজ করেছিলেন, এই যে মদ জুয়া এবং এই যে বেগমপাড়া অর্থাৎ নিষিদ্ধ পল্লী রহিত করেছিলেন। তো এই জায়গাটাই এখানটায় এই কথাটা আমাদের কোনো মাওলানা সাহেবরা অলিগারের মানেও জানবেন না, এটাও জানবেন না। আমি এখান থেকে উপস্থাপনা করলাম মাননীয় প্রধান এই যে বিচারপতির যেটা 7 সদস্যের জুডিশিয়াল কমিশন করেছেন, এই বরাবর এইরকম একটা প্রধান উপদেষ্টা বলতে পারেন কি পারেন না, এ জায়গায় আমরা কাউরে প্রশ্ন করি না, কারোর জবাবেরও প্রত্যাশা করি না। এখানে পত্রিকার যেটা হেডলাইন আছে, যেহেতু আমার সংবিধান, আমার ধর্মীয় মূল্যবোধ, আমার যেটা পীর পিরালি, আমার এই রাইটটা, এই শিক্ষাটা আমি নিয়েছি, গ্রহণ করেছি, ধারণ করি। এই জন্য আমি 18 কোটি জনগণের উপরে আর কি এইটা আমি উপস্থাপন করলাম। ধন্যবাদ। আমাদের ডেইলি ভিউজ অনুষ্ঠান আলোচনা পর্ব আলোচনা করলেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমাদের এবারের পর্ব বিশ্ব ইজতেমা ও তাবলিগ www.dailynewsstar.com, আমাদের এই যে নিউজ পোর্টাল www.dailynewsstar.com এর নিউজ পেপার দি ডেইলি নিউজ স্টার। আজকে এই পত্রিকায় একটি বিজ্ঞাপন আছে প্রথম পাতায়, শেষ পাতায় একটি টেন্ডার বিজ্ঞাপন আছে তাবলিগ। এর উপরে অনেক প্রোগ্রাম আমরা করেছি, আজ আমাদের সময়টাও কম, আর তাবলিগের বিশেষ কিছু বলারও আর বাকি নাই। এই যে বিদায় হজের এই জায়গাটা থেকে আর কি আমি এটা তো বারবার পড়তে পড়তে আমাদের এই জায়গাটায় যেটা আছে সেখানে বিদায় হজের সময়, বিদায় হজই হচ্ছে মহা তাবলিগ। বিদায় হজের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানই হচ্ছে মহান বয়ান বা বিদায় হজের ভাষণ। তো সেই জায়গাটাই আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বললেন কি, এই আপনাদের পাক কালাম এবং পাক হাদিস এই দুইটা জিনিসই আর কি এখান থেকেই রেখে গেলাম। আমি যদি আর সামনের বছর বা পরের বছর এই রকম এই জমায়েতে আসতে না পারি, তাহলে থাকলো কি পাক কালাম পাক হাদিস, এবং যুগে যুগে সময়ে সময়ে আলেম উলামারা, পীর মাশায়েখরা, আল্লাহওয়ালারা এইটা কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবেন।
আল্লাহ তাআলার এই বাণীকে প্রচার করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকেই ইসলামিক জীবন বিধান, এবং আল্লাহ তাআলা 34 নম্বর পয়েন্টে আর কি ইসলাম ধর্মকে, মুসলমানদেরকে কবুল করে নেন। সেই কাজটি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহে ওই দেওবন্দ মাদ্রাসার উনি শিক্ষক ছিলেন, ওখান থেকেই আর কি করে যাচ্ছেন, সেইভাবেই চলছে। এখানে কোনো বৈষম্য নাই। এখানে কোনো বলা হচ্ছে কি, যদি রাষ্ট্র ক্ষমতায় নাক কাটা হাফসিউ হয়, তার ওই যে নেতৃত্ব মেনে নিতে হবে, তার শাসনের আন্ডারে থাকতে হবে, তার কথা মানতে হবে। এখন আমাদের এই তাবলিগটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তাবলিগ থেকে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তাবলিগ থেকে নিয়ে এখন এরা বলছেন কি নিজামুদ্দিন, অর্থাৎ সেই দেওবন্দ থেকে দিল্লিতে নিয়ে এসছে। তো এইটাও যেরকম কাম্য নয়। আর তাবলিগের আমির উনিই হবেন। তাবলিগ যেরকম বিশ্ব ইজতেমা, বিশ্বের ৭৬টি দেশ থেকে এখানে লোক এসছে এবার। এইরকম প্রত্যেকটা বছরই আসে বিদেশ থেকে ৭০-৮০-৯০টা দেশের মানুষজন। ইনাদের উপস্থিতিতে যাকে মুরব্বি করা হয়, তিনিই মেন বয়ানটা এবং দোয়াটা করেন। এর বাদে ফাঁকে আশেপাশে কোনো কিছুই আর নাই। তো এই জায়গাটায় আমি সেই উপস্থাপনাটা করেই চলেছি, আজ আবার করছি। আজকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, যেটা কোমলমতি মাদ্রাসা পড়ুয়া, হেফাজতি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে এই যে মাওলানা মামুনুল করতেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে মাওলানা সাদ, মাওলানা জুবায়ের, মাওলানা এই মামুনুল হেদায়েত দান করুন, আমাদের তাবলিগ এক করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদেরকে বুঝার, জানার, শোনার ধৈর্য দিন। আমরা ধৈর্যশীল। আবারও সেই ইস্তেগফারের সাথে রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের এই মাওলানা সাহেবদেরকে, আমাদের মুসলমানদেরকে, আমাকে সহ আমার পরিবারকে, আমাদের পরিবারটা শতাধিক বছর পূর্ব হতে, আমার দাদার বাবা মৌলভী, আমার নানা হজ করছে ৮০ বছর আগে, আমার গোলদাস সিটি জামে মসজিদ ৪০ বছর আগের থেকে তাবলিগি মারকাজ, আমার নানা বাড়ির সাদিপুর জামে মসজিদ ১০০ বছর আগের থেকে তাবলিগি মারকাজ মসজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদেরকে হেদায়েত দিন এবং আমরা যাতে ভালো হই, আমাদের তাবলিগটাকে এক করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখন আমাদের সময় আজকে আর মোটেই নাই। এখনকার যে প্রোগ্রাম, ওই সেই ফিলিস্তিনিদের জন্যেও এই দোয়াটা করি। রাব্বুল আলামিন যারা অসুস্থ সুস্থ করে দিন, ফিলিস্তিনিদের যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন। আমিন। এখন আমাদের এই জায়গার 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গন, আমি 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আহত নিহত এবং যারা বেঁচে আছি, আমাদের মর্যাদার একটি সেটেলমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় এখন যিনি এই যে জুডিশিয়াল কাউন্সিলের প্রধান কাউন্সিলর, প্রধান বিচারপতি মহোদয় বরাবর মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করে আজকের প্রোগ্রাম শেষ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এনএস টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।